ছিঁড়ে যাওয়া হাইমেন জুড়ে দেওয়া সম্ভব একটি সার্জারির মাধ্যমে, যার নাম হাইমেনোপ্লাস্টি। আজকের আধুনিক জীবনে আমরা চিকিৎসার নানা অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছি। আজকে পরিচিত হব হাইমেনোপ্লাস্টির সঙ্গে। এই হাইমেনোপ্লাস্টি আসলে কি, কখন প্রয়োজন হয়, কখন চিকিৎসকের কাছে যাবেন, কিভাবে এই সার্জারি সম্ভব হয়, সেই সার্জারির খরচ কত, ইত্যাদি নানা বিষয়ে আজকে আমরা জানব। একই সঙ্গে এই হাইমেনোপ্লাস্টির সঙ্গে জুড়ে থাকা নানা বিভ্রান্তি ও বাস্তবতার কথাও আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব, আপনাদের নানা প্রশ্নের উত্তর আপনারা পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত জানাতে চান, নিচে কমেন্ট বক্সে লিখবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। ধন্যবাদ অভিষেক, আপনাদের চ্যানেলে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আজকে আমরা হাইমেনোপ্লাস্টি নিয়ে কথা বলবো। অভিষেক প্রশ্ন করবেন, আমি কোশ্চেন্সের আনসার্সগুলো করবো যাতে আপনারা জিনিসটার সম্বন্ধে বুঝতে পারেন। স্যার, প্রথমে যে জিনিসটা বলার, যে এই হাইমেনোপ্লাস্টি বা হাইমেন র্যাপচার সম্পর্কে বিভিন্ন রকম নানা বিভ্রান্তি তো আমাদের সমাজে ছড়িয়ে আছে। তো আমরা শুরুতে দর্শকদের সুবিধার্থে জানতে চাইবো যে এই হাইমেন আসলে কি। মহিলাদের যে বার্থ ক্যানাল থাকে বা ভ্যাজাইনা বলে যে জিনিসটা থাকে, বার্থ ক্যানাল আমরা বলি, সেই বার্থ ক্যানালটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এর মোটামুটি 30-70 যদি আমরা ভাগ করি লেন্থে, তাহলে সামনের দিক থেকে 30% এরিয়া যাওয়ার পরে আমাদের একটা ছোট্ট পর্দা মতো এরিয়া থাকে। যখন বাচ্চা জন্মগ্রহণ করছে, মায়ের পেটেই থাকে, তখনই একটা পর্দা মতো থাকে। এই পর্দাটাকে কিন্তু হাইমেন বলা হয়। এবং এই হাইমেনটা অনেক সময়তে রাপচার করে যায়। রাপচার করার জন্যে সেখানে ভীষণ স্ট্রেসের দরকার হয়। অনেক সময়তে যারা মোটর বাইক চড়ছেন, স্কুটি চড়ছেন, বা যারা ঘোড়ায় চড়ছেন বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে এই হাইমেনটা রাপচার হয়ে যেতে পারে। অনেকেই এই রাপচার যখন হাইমেন হয়ে যাচ্ছে, সেটাকে একটা সোশ্যাল এম্বারাসমেন্টের মধ্যে তারা থাকেন এবং তারা চান এই রাপচার হয়ে যাওয়া হাইমেনটাকে রিপেয়ার করে দেওয়া হোক বা পুনরায় জুড়ে দেওয়া হোক। এই পুনরায় রাপচার হাইমেনটাকে জুড়ে দেওয়ার বিষয়টাকেই বা সার্জারিটাকেই বলা হয় হাইমেনোপ্লাস্টিক সার্জারি। এবং আমরা যারা প্লাস্টিক এবং কসমেটিক সার্জন রয়েছি, আমরা ভীষণ শৈল্পিক দক্ষতায় এই যে রাপচার হয়ে যাওয়া হাইমেন, সেটাকে কিন্তু জুড়ে দিতে পারি। এবং এই যে সার্জারি বা প্রক্রিয়াটা হচ্ছে, সেটাকেই হাইমেনোপ্লাস্টিক সার্জারি বলা হয়। স্যার, এবার বিষয়টা হচ্ছে যে এই যে হাইমেন র্যাপচার, এটা রিপেয়ার করতে সার্জারি না ওষুধ, কোনটা আপনারা প্রাথমিকভাবে গুরুত্ব দেন বা কোনটা বেশি জরুরি? যখন আমাদের কাছে পেশেন্টরা আসেন, অনেক সময়তে অ্যাকুট রাপচার নিয়ে আসেন, যেখানে ব্লিডিং হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে তক্ষুনি ওষুধ দিতে হয়। কিন্তু ওষুধ দিয়ে জায়গাটার ঘাটাকে কমানো গেলেও সেটাকে কিন্তু রিপেয়ার করা পসিবল হয় না। আমরা যদি নতুন করে জুড়তে চাই, তাহলে কিন্তু সার্জারি করেই যে পর্দাটা ছিঁড়ে গেছে সেই পর্দাটাকে জুড়তে হয়। এবং সার্জারি করার ফলে সেই জায়গাটা পার্মানেন্টলি জুড়ে থাকে এবং পরবর্তীকালে তিনি যে কারণে জিনিসটা জুড়তে চাইলেন, সেই ব্যাপারটা কিন্তু হবে এবং পুরোপুরি সুন্দরভাবে জুড়ে যাবে। তো ওষুধ দিয়ে হাইমেনটাকে, রাপচার্ড হাইমেন যদি হয়ে থাকে, সেটার ঘাটাকে শুকিয়ে দেওয়া সম্ভব। কিন্তু জুড়তে গেলে পরে সার্জারি করতে হবে। এটা সার্জারি ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই। এবার স্যার, যেটা জানার, যে এই সার্জারি কি যন্ত্রণাদায়ক একটি পদ্ধতি, এই সম্পর্কে আপনি যদি একটু জানান। সার্জারি নাম শুনলেই আমাদের মনে হয় ইঞ্জেকশন দেওয়া হবে, ব্যথা হবে, সেলাই হবে, অনেক ভয়ের জিনিস মনের মধ্যে আসে। এই সার্জারিটা কিন্তু সম্পূর্ণ যন্ত্রণাবিহীন একটা সার্জারি। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, কি সার্জারিটা হবে কিন্তু যন্ত্রণা কেন হবে না? পেশেন্ট যখন আসেন, আমরা তখন তাকে অ্যাডমিট করে সেই যে এক্সটার্নাল অস রয়েছে, এরিয়াটা রয়েছে, সেখানে আমরা নাম্বিং ক্রিম দিয়ে দিই। আজকালকার দিনে নতুন নতুন অনেক ওষুধ চলে এসছে, ইঞ্জেকশন দেওয়ারও কিন্তু দরকার পড়ে। নাম্বিং ক্রিম দিয়ে আধা ঘন্টা রাখলে পরে ওই জায়গাটা, ওই মিউকোজাটা কিন্তু পুরোপুরি অবশ হয়ে যায়। তারপরে আমরা কিন্তু রিপেয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করি। সুতরাং সার্জারির সময়ে কোনো রকম কোনো ব্যথা কিন্তু হবে না। এই সার্জারির জন্য কতক্ষণ হসপিটালে থাকতে হচ্ছে বা এই সার্জারি করতে কত সময় লাগছে, সেটা সম্পর্কে? সার্জারিটা টেকনিক্যালি ডিম্যান্ডিং, কারণ ছোট্ট ছোট্ট কয়েকটা পর্দার অংশ পড়ে থাকে। সেটাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখে, আমরা লুপ বলি, সেটা পরে জিনিসটাকে করতে হয়। একটু সময় লাগে সার্জারিটা করতে, অ্যারাউন্ড আধা ঘন্টা মতো সময় লাগে। ব্যথা কিন্তু হয় না। এবং আমরা যেহেতু সার্জারি করার সময় পেশেন্টকে ফুল অজ্ঞান করছি না, শুধু ওই জায়গাটাই অবশ করে সার্জারি করছি, সার্জারির মাত্র 2 ঘন্টা পরেই কিন্তু আমরা পেশেন্টকে ছুটি করে দিই। সার্জারি করার পরে আপনাকে আমরা ওয়ার্ডে শিফট করব। আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা আপনাকে অবজার্ভ করব। যদি কোনো ব্লিডিং না হচ্ছে, কোনো পেইন হচ্ছে না, ইউরিনও খুব ভালোভাবে হয়ে গেল, আমরা 2 ঘন্টার মাথায় কিন্তু পেশেন্টকে ছুটি করে দিতে পারি, আপনি বাড়ি চলে যেতে পারেন। সুতরাং হসপিটালে ভর্তি থাকার জন্য মাত্র 2 ঘন্টাই যথেষ্ট।
স্যার অধিকাংশ ক্ষেত্রেই সার্জারির সঙ্গে রেস্টের একটা সম্পর্ক থাকে। তাহলে কি সার্জারির পরেও বেড রেস্টের প্রয়োজন আছে? এই যে সার্জারিটা আমরা করছি সেটা কিন্তু একটা লোকাল অ্যানাস্থেসিয়া সার্জারি, সিম্পল সার্জারি, এবং এই সার্জারি করার পরে আপনি বাড়িতে গিয়ে বেড রেস্টের দরকার নেই। বাড়িতে নর্মাল যেরকম রেস্ট নিচ্ছেন সেরকমই রেস্ট নেবেন। তবে কয়েকটা রেস্ট্রিকশনস থাকে। যেমন আপনাদের যদি ইন্ডিয়ান সিস্টেম অফ ল্যাট্রিন থাকে তাহলে সেখানে আপনাকে স্কোয়াটিং পজিশনে বসতে হবে। সেই জন্য আমরা আপনাকে এমন কিছু ওষুধ দেব, বিশেষ করে একটা সিরাপ দিয়ে দিই যেটা রাতের বেলায় 4 চামচ খেতে হয়। ফলে খুব সহজে আপনার ল্যাট্রিন পাস হয়ে যাবে, আপনাকে বেশিক্ষণ স্কোয়াটিং পজিশনে বসতে হবে না। 2 নম্বর হচ্ছে যারা স্কুটি চালান বা বাইক চালান তারা স্কুটির ওপরে কিন্তু বসতে পা একটু ফাঁকা করে বসতে হয়। সেক্ষেত্রে আমাদের যে হাইমেনটা আমরা রিপেয়ার করছি সেখানে টান পড়তে পারে। সেজন্য আমরা বলি 7 থেকে 10 দিন স্কুটিতে বসবেন না। আর যারা বাইকে বসছেন তারা বাইকে আগেকার দিনে যেরকম আমাদের মা মাসিরা পাশ ফিরে বসতেন সেইভাবে বসবেন। এরকম সিম্পল এবং হ্যাঁ, আরেকটা হচ্ছে খুব দৌড়াদৌড়ি, হাঁটাচলা, এক্সেসিভ মুভমেন্ট নেক্সট 10 দিন না করতে পারলেই ভালো হয়। স্কুল কলেজে যেতে পারবেন কিন্তু দৌড়ে গিয়ে বাস ধরা বা দৌড়ে গিয়ে ট্রেনে ওঠা, হঠাৎ করে রানিং করা এই জিনিসটা এভয়েড করতে হয় নেক্সট 10 দিন। এই সিম্পল জিনিসগুলো মেনে চললেই কিন্তু কোনো অসুবিধে হয় না। এই সার্জারির পরে ওষুধ কতদিন খেতে হতে পারে? এই সার্জারিটা বলছি একটা সিম্পল সার্জারি। ওষুধ খাওয়ার জন্য 5 দিন যথেষ্ট, এবং সার্জারির পরে এই যে ওষুধ থাকে তার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক থাকে, একটা ব্যথা কমানোর ওষুধ থাকে, একটা ব্লিডিং না হওয়ার ওষুধ থাকে এবং একটা মাল্টিভিটামিন থাকে। 5 দিন মতো ওষুধ খাওয়াই যথেষ্ট। তারপরে যদি কোনো পেশেন্ট কিছু বলেন আমরা হয়তো তাকে আর 5 দিনে ওষুধগুলো নিতে বলি। তার বেশি ওষুধ খাওয়ার দরকার কিন্তু পড়ে না। স্যার এখানে সার্জারির পরে সেলাইয়ের দাগ বা সুতোগুলো সেগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন বা সেগুলো থেকে যাবে কিনা এগুলো সম্পর্কে একটু যদি বলেন। যখনই আমরা সার্জারি করছি স্বাভাবিকভাবেই আপনাদের মনে হবে সার্জারি মানে তো কাটা, তো সেটাকে জুড়তে হবে সুতো দিয়ে। আমরা যে সুতো ইউজ করি এখানে বা হাইমেনোপ্লাস্টি করার জন্য যে সুতো ইউজ করা হয় এটা সেলফ অ্যাবজর্বিং সুতো। এই সুতোগুলো কিন্তু নিজের থেকে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা অ্যাবজর্ব হতে কতদিন সময় লাগে? 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ মতো সময় লাগে। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে সুতোগুলো আপনার থেকে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এই সুতোগুলো এত সুন্দরভাবে আমরা সেটাকে প্লেসমেন্ট করি, কোনো রকম কোনো দাগ বা কোনো অসুবিধে কিন্তু বোঝা সম্ভব নয় যে এই হাইমেনটাকে রিপেয়ার করা হয়েছে কিনা। একদম ন্যাচারাল যেমন আগে ছিল সেরকম কিন্তু অ্যাপিয়ারেন্স আসবে, এবং সুতো কাটারও কিন্তু কোনো দরকার পড়বে না। স্যার এবার আরেকটা প্রশ্ন করি যে কারা কখন এই সার্জারির জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন বা ডাক্তারের কাছে আসবেন? তো হাইমেনোপ্লাস্টি সার্জারি করার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে হাইমেনোপ্লাস্টি সার্জারি করার জন্য নির্দিষ্ট কোনো সময় আছে কিনা। মেয়েদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে সেটা ইউজুয়ালি 3 থেকে 5 দিন চলে। এই মেনস্ট্রুয়েটিং টাইমটা, এই টাইমটা কিন্তু অ্যাভয়েড করে সার্জারি করতে হবে, কারণ সেক্ষেত্রে সার্জারির থেকে ব্লিডিং হচ্ছে না মেনস্ট্রুয়াল ব্লাড আসছে সেটা আপনি বুঝতে পারবেন না। সেই জন্য মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার 3 থেকে 5 দিন পরে যে কোনো সময় এসে আপনি হাইমেনোপ্লাস্টি সার্জারি করতে পারেন, এবং আপনি যখন জানেন আপনার মেনস্ট্রুয়াল সাইকেল কবে থেকে শুরু হয় তার অন্তত দিন 7 আগে জিনিসটাকে অ্যাভয়েড করবেন। আর 2 নম্বর হচ্ছে আপনাদের যদি নেক্সট ম্যারেজের কোনো প্রোগ্রাম থাকে সেটার থেকে অন্তত 2 মাস আগে হাতে রেখে আপনারা হাইমেনোপ্লাস্টি সার্জারিটা করাবেন, কারণ যে ভেতরে সুতোগুলো দেওয়া হবে সেটা অ্যাবজর্ব হতে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে, এবং ইমিডিয়েটলি আফটার হাইমেনোপ্লাস্টি সার্জারি জায়গাটা কিন্তু কিছুটা কাঁচা থাকবে। সুতরাং যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যান ইমিডিয়েটলি আফটার সার্জারি বলতে উইদিন 2 উইকস অফ সার্জারি, তাহলে কিন্তু একটু বেশি রকমের ব্লিডিং হতে পারে। সুতরাং যারা বিয়ে শাদির কথা মাথায় রেখে এই সার্জারিটা করাতে চাইছেন তারা অ্যাটলিস্ট 2 মাস আগে আসবেন সার্জারিটা করানোর জন্য, এবং এই সার্জারি করানোর পরে যখন প্রথমবার মিলন হবে তখন কিন্তু ব্লিডিং হবে। এবার স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই হাইমেনোপ্লাস্টি সার্জারি যারা করতে চাইছেন সেক্ষেত্রে একটা খরচের ধারণা যদি আপনি দেন যে কত টাকা খরচ হতে পারে? হাইমেনোপ্লাস্টি একটা ডে কেয়ার সার্জারি। আমি আমার ক্লিনিকে করে সেই দিনেই ছুটি দিয়ে থাকি, এবং আমি চেষ্টা করি যত কম পয়সায় বা যত কম খরচে করা যায়। বাইন ক্লিনিকে ডিপেন্ড করছে আপনার কতটা পরিমাণ হাইমেন রিপেয়ার করা দরকার, কতটা রেমনেন্ট টিস্যু আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে। আজ 2025 সালে আমাদের ক্লিনিকে হাইমেনোপ্লাস্টিক সার্জারি অ্যারাউন্ড 18,000 18,000 টাকা মতো খরচা হয় সমস্ত কিছু নিয়ে। দর্শক বন্ধু আজ আপনারা শুনলেন হাইমেনোপ্লাস্টি সার্জারি নিয়ে। এই সার্জারি সম্পর্কে অনেকের অনেক বিভ্রান্তি রয়েছে, অনেকে অনেক কিছু ভাবছেন, অনেক অজানা প্রশ্নও ছিল। আশা করি ডাক্তারবাবুর পরামর্শ শুনে আপনাদের সেই ধারণা স্পষ্ট হয়েছে। যদি আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা চেষ্টা করব পরবর্তীতে আবার আলোচনা করার। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেবেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার যে সমস্যা সেই সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।